সুদ কষা অধ্যায়ের আমরা একদম পুরোপুরি লাস্ট পার্টে চলে এসেছি। আজকে এটা লাস্ট ভিডিও হতে চলেছে। আজকে কয়েকটা শর্ট কোশ্চেন যেগুলো বাকি ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তা দেখো, প্রথম বিদ্যাগ থেকে আমরা শুরু করব। সত্য মিথ্যা লিখতে হবে। তা দেখো, বলছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা সেগুলো লিখতে হবে। তা দেখো, প্রথম কোশ্চেনটা এখানে বলছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অর্ধমন্য বলে। আমি ফার্স্ট পার্টে এটা বলেছিলাম কিনা জানি না, হয়তো ভুলে যেতেও পারি। তবু যদি না বলে থাকি তাহলে এখন সেটা জেনে নাও। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় অর্ধমন্য, এবং যে ব্যক্তি টাকা ধার করেন, যে ব্যক্তি টাকা ধার যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় ঊর্ধ্বমন্য। তাহলে আমি দুটো জিনিস একটু আগে নোট করে লিখে নিই অ্যান্সারগুলো লেখার আগে, যে যে ব্যক্তি টাকা ধার করেন, ঠিক আছে, তাকে কি বলা হয়? অর্ধমন্য বলে। আর এক নম্বর নোট, আর দ্বিতীয়টা যেটা মনে রাখতে হবে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ঊর্ধ্বমন্য বলা হয়, তাকে ঊর্ধ্বমন্য বলে। এই দুটো জিনিস আমি যদি বলে না থাকি তাহলে এখন তোমরা সবাই জেনে রেখে দাও, ঠিক আছে? এবার আমরা কোশ্চেনে চলে আসি। তার মানে প্রথমটা আমাকে বলেছে, দেখো প্রথমটা আমাকে বলেছে যে যে ব্যক্তি টাকা ধার করেন, তাহলে যে টাকা ধার করে তাকেই তো অর্ধমন্য বলে। তাহলে একের দাগটা সেটাই লিখেছি, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অর্ধমন্য বলে। তাহলে যেটা বিদ্যাগের একের যেটা, এটা কি হয়ে গেল? সত্য। নেক্সট দুইয়ের দাগটা দেখো, বলছে এখানে দেখো, বলছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই হলে, মানে পি এবং আর, শতকরা সরল সুদ আর যদি একই হয়ে যায় থাকলে, তাহলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকবে। তাহলে দেখো, তোমরা কি জানো I=PR/100? তাহলে দেখো, বইতে বলেছে আসল এবং যে সুদের হার সেটা যদি সমান হয়ে যায় তাহলে মোট যে সুদ সেটা সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকবে। কিন্তু দেখো, মোট যে সুদটা আছে সুদটা আছে সেটা সময়ের সঙ্গে কিন্তু ব্যস্ত অনুপাতে থাকছে না, তাই না? এটা সরল অনুপাতে থেকে যাচ্ছে। দুইয়ের দাগের যে অ্যান্সার সেটা হয়ে গেল মিথ্যা। নেক্সট চলে আসো তিনের দাগগুলো। দেখো, তিনের দাগে আমাকে বলছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে কি বলা হয়? এক্ষুনি আমি প্রথমেই লিখে দিলাম, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অর্ধমন্য, আর যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় ঊর্ধ্বমন্য। তাহলে এখানে তোমাকে জানতে চেয়েছে যে ব্যক্তি টাকা ধার দেন তাহলে তাকে কি বলা হয়? ঊর্ধ্বমন্য। তাহলে সেটাই আমরা লিখব। সির দাগের একেরটা তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে ঊর্ধ্বমন্য। এটা হয়ে যাবে সি এর অ্যান্সার। নেক্সট যেটা করব, এটা খুবই একটা ভালো অঙ্ক, শূন্যস্থান পূরণে। তোমরা প্রিভিয়াস ইয়ার টেস্ট পেপারেরই কোশ্চেন, এটা দেখে নাও। বার্ষিক R/2, মানে যেটা তোমরা, আচ্ছা এগুলো তো শর্ট কোশ্চেন, শূন্যস্থান তোমরা কিন্তু শর্টকাটে করতে পারো। কেমনভাবে? দেখো, প্রথমে তুমি লিখে নিলে যে দুইয়ের দাগের কোশ্চেনটা যখন করবে C/2, তখন তুমি লিখে নিলে যে পি সমান সমান, আমরা আসলটা আর লিখবই না কারণ এগুলো শর্ট কোশ্চেন, যত কম সময়ে তুমি করতে পারো সেটাই ভালো। এবার দেখো, পি এর মান এখানে কত বলো তো? পি এর মান আমাকে বলেছে 2p টাকা। তাহলে পি এর মান আমার কত হয়ে যাবে? 2p টাকা, তাই তো? তারপরে দেখো, এখানে বলছে সুদের হার কত বলেছে? R/2। তাহলে আর এর জায়গায় কত হয়ে যাবে? R/2%। তারপরে দেখো বলেছে টি বছরে, তার মানে সময় যেটা টি সেটা আমরা টি ধরতে হবে। তাহলে এখান থেকে তুমি কি জানো? এখান থেকে তুমি জানো, সূত্র জানো, I=PR/100। তাহলে দেখো, পি এর মান কত হয়ে যাচ্ছে? 2p, আর এর মান কত? এই যে R/2, আর টি এর মান তো টি আছে আর 100। তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকে PR/100। এটাই তোমার পড়ে থাকে, তাই তো? এটাই তোমার পড়ে থাকে। দেখো, তাহলে তোমাকে শূন্যস্থানে বসাতে হবে সুদে আসলে। তাহলে দেখো, সুদে আসলে কত হবে তোমরা নিজেরাই বলো। সুদে আসলে কত হবে? তাহলে প্রথমে হবে আসল যুক্ত সুদ। তাহলে আসল কত? আসল এই যে 2p, তাহলে আসল 2p, আর সুদ কত বেরিয়েছে? PR/100। দেখো, এটাই শূন্যস্থানে বসাতে হবে, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। দেখো, কোশ্চেনে তোমাকে বলেছে সুদে আসলে, তা দেখো আসল তো ছিল 2p,
তাই না? তাহলে আসল ছিল 2p, এর সাথে কত যোগ করতে হবে? যেটা সুদ বেরিয়েছে PRT/100, যেটা PRT/100 বেরিয়েছে এখানে সেটাই লিখতে হবে। আমরা সেটাই লিখেছি। এবার দেখো নেক্সট বলেছে 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো তোমাকে আসলটা কত বলা আছে 8, আর সুদ আসলটা কত বলা আছে 9। ঠিক আছে, যখন অনুপাত আকারে থাকবে তখন তোমাকে এটাকে মনে মনে 8x ধরতে হবে এবং এটাকে 9x ধরতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে আমরা এটাকে ধরে নেব। যখন অনুপাত আকারে থাকবে তার মানে তোমার আসল কত হয়ে যাবে 8x টাকা, আর সুদ আসলে তার মানে যেটা অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট, সেটা কত হবে 9x টাকা। তাহলে কোনো অঙ্কে যখন সুদ আসলে বলা থাকবে তাহলে সেই অঙ্কে তোমাকে কী বের করতে হবে? প্রথমে সুদটা বের করে নিতে হয়। তাহলে 9x থেকে আসলটাকে বিয়োগ করে দিতে হয়, কারণ সূত্রে আমার এই আইটা দরকার হয়, এটা কোনো কাজেই লাগে না, এত টাকা। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে x টাকা, তাই তো? তারপরে দেখো সময়, সময় আমাকে কত বলেছে? সময় বলেছিল, দেখো এই যে সময় বলেছিল 1 বছর, তাহলে সময়টা আমরা কত লিখে দেবো? 1 বছর লিখবো। তারপরে তোমার সূত্র তোমার জানা আছে, এখান থেকে আর এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো যার মানটা নির্ণয় করতে হয় সেটা আগে লিখতে হয়, আর নিচে হয়ে যাবে পি আর টিটা, আর উপরে হয়ে যাবে 100, আর আইটা উপরে হয়ে যাবে। ঠিক আছে, এগুলো যেহেতু শর্ট কোশ্চেন ওই জন্য আমি এগুলো লিখছি না। তুমি এখানে চাইলে লিখতেই পারো আসল, তারপর এখানে লিখতে পারো সুদে আসলে, তারপরে এখানে লিখতে পারো সুদ, তারপরে এখানে লিখতে পারো সময়, তারপরে এখানে লিখতে পারো আমরা জানি। এগুলো শর্ট কোশ্চেন, না লিখলেও হয়। তাহলে দেখো এবার মানগুলো বসাও। আই এর মান কত এক্স, পি এর মান কত 8x, এবং টি এর মান কত 1। তাহলে দেখো এখান থেকে এক্স আর এক্স কেটে গেল, তাহলে পড়ে আছো কত 100/8। এটাকে তোমরা ডাইরেক্ট 4 দিয়েও কাটতে পারো, কিংবা কারোর অসুবিধা হলে 2 দিয়েই কাটো। 4 দুগুণ 8, 50 দুগুণ 100। আবার দেখো 2 দুগুণ 4, 25 দুগুণ 50, তাহলে হয়ে গেল কত 25/2। 25/2 মানে সেটাকে লেখা যায় কত 12.1/2। তাহলে আমার এখানে সুদের হারটা কত হয়ে যাচ্ছে 12.1/2%। এটাই তোমার হয়ে গেল অ্যান্সার। চলো আমরা সিদ্ধাকটাও করে ফেললাম। এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো সমাধান করব। দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোতে প্রথম যে কোশ্চেনটা বলা আছে সেটা হচ্ছে কোনো মূলধন বার্ষিক 6.1/4 সরল সুদে কত বছরে, তার মানে এখানে কী বের করতে হবে তোমাকে? টিটা বের করতে হবে, কত বছরে দ্বিগুণ হবে, কত বছরে দ্বিগুণ হবে এটাই তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করি। আমরা 22-এর দাগ চলে এসেছি, লাস্ট দাগে। তাহলে আমরা প্রথমে এখানে দেখো এখানে কি বলা আছে, তোমাদের একটা কথা বলেছিলাম, এই কথাটা বলেছিলাম মনে আছে? কোনো মূলধন, কিছু মূলধন যখনই থাকে তখন আমাকে কি করতে হয়? তখন আসলটাকে ধরে নিতে হয়। তার মানে তুমি এখানে কি ধরবে? ধরি, যারা ফার্স্ট থেকে ভিডিওগুলো দেখছো তারা আশা করি সব বুঝতে পারবে। কোনো মূলধন, কিছু মূলধন এমন থাকলে আমাকে আসলটা ধরে নিতে হয়। আমি 100 ধরে নিলাম, ঠিক আছে? তারপরে দেখো 100 ধরে নিলাম, এবং সেটা সুদে আসলে কত হচ্ছে? সুদ আসলে, সুদ আসলে হয়ে যাচ্ছে দ্বিগুণ, 200 টাকা। সুদ আসল বেরিয়ে গেলে তোমাকে তো সেখান থেকে সুদটা বের করতে হবে, কারণ সুদটাই তোমার দরকার। তাহলে 200 মাইনাস 100, সেখান থেকে হয়ে যাবে 100 টাকা। তারপরে দেখো সুদের হার যেটা বলা আছে, সুদের হার, সুদের হার আর সমান সমান 6.1/4%। সেখান থেকে তোমাকে টিটা বের করতে হবে। তাহলে তুমি কি লিখবে? আমরা জানি, এগুলো তো সংক্ষিপ্ত ওই জন্য তোমরা একটু লিখে করতে পারো। আমরা জানি বলে টি এর মানটা আমার চাই, সময়টা দরকার ছিল, সময়টাই আমার দরকার ছিল, ওই জন্য টি দিয়ে শুরু করব। টি দিয়ে শুরু করলে পি আর আর নিচে থাকবে, আর উপরে 100 আর আই। এবার মান বসাও। দেখো 100টা লিখলাম, আয়ের মান কত 100 বেরিয়েছিল, পি এর মান দেখো 100 আছে, এবং আর এর মান আছে কত 6, এটা যদি ভেঙে নাও 4 ছক 24, 25/4%, তাই তো? তাহলে এখানে হয়ে যাবে 25/4। এবার দেখো এখান থেকে 100 100 কেটে দিলে, তারপরে দেখো এই উপরে তো 100 আছে, আর এই নিচের 4টা এটা উপরে চলে যাবে, আর নিচে 25, তাহলে 4 25 100, তাহলে 4 4 কত হয়ে গেল 16। তার মানে তুমি এখান থেকে সময় কত পেয়েছো? তাহলে এখানে তুমি লিখবে, এই যে কোশ্চেনে যেটা চেয়েছিল যে কত বছরে দ্বিগুণ হবে, তাহলে তুমি এখানে লিখবে যে 16 বছরে
দ্বিগুণ হবে। এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা পড়বো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 2-এর দাগটা। দেখো, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/1/3% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। ঠিক আছে, মানে সুদের হারটা দেখো 4 থেকে 3/3 হয়ে গেছে, তার মানে তার ইনকামটাও কমে গেছে। তাহলে বলছে অমলবাবুর মূলধন কত, মানে অমলবাবুর যে আসল টাকাটা সেটাকে তোমার নির্ণয় করতে হবে। এই চ্যাপ্টারের শর্ট কোশ্চেনের ভিতরে এইটা কিন্তু একটু অন্য ধরনের শর্ট কোশ্চেন। ঠিক আছে, তোমরা এই 2-এর দাগটা একটু ভালো করে প্র্যাকটিস করো। আমি করে দিচ্ছি, যদিও ভালো করে দেখো। তাহলে আমার এখানে প্রথমে দেখো 2-এর দাগটা লিখলাম, ভিভিআই দিয়ে দিলাম, ইম্পর্টেন্ট কোশ্চেন ভিভিআই। এই যে, তাহলে কি করলাম, প্রথমে আমাকে কি করতে হবে, এখানে আমাকে প্রথমে আসলটা ধরে নিতে হবে, মানে মূলধনটা ধরে নেব, তাই তো? ওটাই তো বের করতে হবে। তাহলে আসল তোমরা এখানে ধরে নিলে p টাকা। এবার প্রথমে সুদের হার কত ছিল? 4%। প্রথমে সুদের হার কত ছিল? 4%। এই জন্য আমরা প্রথমে 4%-এর জন্য বের করব, তারপরে 3/4%-এর জন্য বের করব, তারপরে সেটা থেকে বিয়োগ করব এবং 60-এর সাথে সমান করে দেবো, কারণ এই টাকাটার যে বিয়োগ সেটাই তো 60-এর সাথে সমান। তো দেখো পড়ি, তারপরে বুঝতে পারবে। তা 4% হারে p টাকার 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ, দেখো 1 বছরের সুদ কত হবে? I = PRT/100। এটা 4%-এর জন্য বের করছি, ঠিক আছে? তাহলে দেখো, পিটা হচ্ছে পি, আসল তো পি আছে, আর 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 এর মান হচ্ছে 4, আর টি এর মান হচ্ছে 1, আর হয়ে গেল 100। তার মানে উপরে রয়ে গেল 4p/100। এবার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এটাকে এখন কাটবো না, এটাকে এমনভাবেই রেখে দেবো, ঠিক আছে? তাহলে প্রথম পার্টে আমরা কি করলাম, দেখো 4%-এর জন্য বের করলাম। তারপরের পার্টে কি করব, দেখো 3/3/4-এর জন্য বের করব। দেখো, তারপরের পার্টে আমরা কত জন্য বের করব? 3/3/4% হারে p টাকার, দেখো উপরের এই যে লাইনটা লিখেছি এটাই লিখছি, শুধুমাত্র এখানে ছিল 4 আর এখানে লিখেছি 3, পার্সেন্টেজটা তো পাল্টে যাচ্ছে, তাই না? এত টাকার 1 বছরের সুদ। তাহলে এখানে কত হবে? PRT/100। এখানে দেখো পি এর মান কত? পি আছে, আর এর মানটা দেখো পাল্টে যাচ্ছে। আর এর মানটা কত হবে? দেখো এখানে হয়ে যাবে 3×4 = 12, আর 3 যোগ করলে কত হয়ে যায়? 15, 15/4। আর টি এর মানটা 1, আর নিচে হয়ে গেল 100। তাহলে এটাকে যদি আমি ভালো করে সাজাই, উপরে 15 আছে আর 1 আছে, আর নিচে 100, আর এই 4টা যেটা ছিল এটা নিচে চলে আসলো, ঠিক আছে? এই 4টা নিচে চলে আসলো, তাহলে এটা হয়ে গেল 15p, আর নিচে হয়ে গেল কত? 400। এটাও ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এখন কাটাকুটি করছি না। এবার দেখো, তোমাকে কি বলেছিল কোশ্চেনে? বলেছিল যে এই টাকা থেকে এই টাকাতে আসার ফলে তার আয় 60 টাকা কমেছিল। তার মানে এটার থেকে এটা বিয়োগ করলে সেই টাকাটাই আমার পেয়ে যাব, 60 টাকাটা। ওই জন্য আমরা কি করব, দেখো, ওই জন্য আমরা লিখব শর্তানুসারে দেখো এই টাকা থেকে হয়েছিল, ওই জন্য এটাকে আগে লিখলাম, মাইনাস দিয়ে এটাকে লিখব 15p/400 = 60। এটাই। তোমরা যদি বুঝতে না পারো শর্তানুসারে কেন এটা হচ্ছে, তোমরা সিম্পল একটা এক্সাম্পল ভাবো। দেখো, একটা জিনিস ভালো করে তোমরা বুঝে নাও, এই কনসেপ্টটা তাহলে বুঝতে পারবে। আমি ধরো বললাম তোমার কাছে প্রথমে 4টে পাখি আছে, তার থেকে একটা পাখি উড়ে গেল। এবার আমি ধরো তারপরে বলছি তোমার কাছে এখন 3টে পাখি আছে, তাহলে তুমি কি বলবে? তাহলে তুমি বলবে যে আগে ছিল 4টে, একটা উড়ে গেছে, আর এখন আছে 3টে। সেটাই দেখো, এই 3-এর সাথে সমান। 4টে পাখি ছিল, আমি বললাম একটা পাখি উড়ে গেল, এখন তোমার কাছে আছে 3টে পাখি, তাহলে তুমি আমাকে কি বলবে? হ্যাঁ, 4 - 1 = 3। এটাই তো, এই কনসেপ্টটাই আমি করলাম। তারপরে দেখো এখান থেকে তুমি কি করবে? এখান থেকে 400 হয়ে গেল লসাগু,
তার মানে উপরে 4p সাথে এখানে তো 100 আছে, 400 বানাতে গেলে 4 দিয়ে গুণ, ওই জন্য উপরে 4 দিয়ে গুণ, আর এখানে তো 400ই আছে, সেই জন্য লিখলাম। আশা করি এই পাখির উদাহরণটা বুঝতে পেরেছো। তবুও না বুঝতে পারলে আমি আবার বলছি, তোমার কাছে 4টে পাখি আছে, আমি বললাম একটা পাখি উড়ে গিয়েছে, তোমার কাছে আছে 3টে পাখি, তাহলে তুমি আমাকে কি বলবে? হ্যাঁ, 4 থেকে একটা মাইনাস করব, সমান সমান 3 করব। সেটাই তো লিখেছি। আমার আগে এত ইনকাম হতো, এখন হচ্ছে এত, এখন 60 টাকা সেখান থেকে কমে গেছে, তাহলে এটা মাইনাস এটা সমান সমান 60 টাকা। তারপরে দেখো এবার এখান থেকে তাহলে কি হয়ে যাবে, 4 4 16p মাইনাস 15p, আর এই যে 400টা আমরা ওইদিকে পাঠিয়ে দিলাম গুণ আকারে, ভাগ আকারে ছিল, গুণ আকারে হয়ে গেল। এখান থেকে p সমান সমান কত হয়ে যাবে, 4 ছক 24 আর 3টে শূন্য, এত এত টাকা। এটাই তোমার হয়ে গেল অ্যান্সার, কারণ তোমার তো মূলধনই বের করতে বলেছিল কোশ্চেনে, তোমার তো মূলধনই চেয়েছিল যে অমলবাবুর মূলধন কত, তাহলে পি এর মানটাই বেরিয়ে গেল। দেখো এবার আমরা 3-এর দাগটা করব। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা, দেখেছো, কোনো টাকা কিছু টাকা এমন লেখা থাকলেই আমাকে আসলটা প্রথমে ধরে নিতে হয়, বুঝতে পারছো? তাহলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তাই নির্ণয় করি। তাহলে দেখো প্রথমে আমরা আসলটা তো ধরে নিই, দেখো 3-এর দাগটা, কোনো টাকা কিছু টাকা যখনই থাকবে আমাকে তখন কি করতে হয়, আসলটা ধরে নিতে হয়। তাহলে আসল পি সমান সমান আমরা আমরা 100 টাকাই ধরে নিলাম, ঠিক আছে, এখান থেকে আমরা 100 টাকাই ধরে নিলাম। এবার এবার আমরা সুদটা বের করি। দেখো বইতে যেমনভাবে আছে, সুদটা কি বলেছে, দেখো সুদটা বলেছে আসলের আসলের 8/25, তাহলে আসল এর কথাটা আছে, এর মানে গুণ, তাহলে আসল কত 100, এর আছে মানে গুণ 8/25, দেখো সেটাই লিখবো, এই যে আসল এর 8/25, এটাকে কাটাকুটি করো, 4 5 4 25 100 হয়ে যায়, 4 8 32, এত টাকা হয়ে গেল, ঠিক আছে। এবার লিখি সময়টা, দেখো সময়টা এখানে কত বলা আছে, সময়টা এখানে বলা আছে এই যে 4 বছর, তাহলে এখানে আমরা সময়টা কত লিখব, সময়টা লিখব 4 বছর, ব্যাস। তারপরে আমার তো বের করতে হবে সুদের হার, সুদের হার ব্র্যাকেটে আর লিখে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিলাম। তা তুমি কি লিখবে তারপরে, আমরা জানি, এই প্রথম দুটো লাইনটাই কিন্তু এগুলো তো সবাই পারবে আশা করি। কোনো টাকা কিছু টাকা থাকলে আমাকে ধরে নিতে হয়, তো সুদ বলা ছিল আসলের 8/25, ওই জন্য আসল গুণ 8/25 করেছি, সে সময়টা বলা আছে, সুদের হার বের করতে হবে, খুবই সহজ অঙ্ক। আমরা জানি, দেখো কিসের মান বের করতে হবে, আর এর মান, ওই জন্য 8টা আগে লিখবো, তাহলে 8টা আগে লিখলে নিচে তাহলে পি আর টিটা চলে যায়, আর উপরে 100 আর আইটা চলে যায়, তাহলে 100 আর আইটা কত আছে দেখো 32, পিটা কত আছে 100, টিটা কত আছে 4, 100 100 কেটে গেল, 4 8 32, তাহলে এখানে হয়ে গেল 8, তাহলে সুদের হার কত হয়ে গেল 8%, এটা তোমার হয়ে গেল অ্যান্সার। দেখো এখানেই আমার চেয়েছিল যে সুদের হারটাই বের করতে হবে, সেটাই আমরা লিখে নিলাম, এই যে সরল সুদের হার কত হবে তা নির্ণয় করে, তাহলে হয়ে গেল 8%। চলো 4-এর দাগটা সমাধান করি। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, দেখো কি লেখা আছে, কোনো টাকা, কোনো টাকা কিছু টাকা থাকলেই, তোমরা একদম এটা গীতার বাণী লিখে নাও, হ্যাঁ, এখানে গীতার বাণী দিয়ে লিখে নাও, আমি আবার লিখে দিচ্ছি, আগেও লিখেছি মনে হচ্ছে, তাহলে কি লিখবে, কোনো টাকা বা বা কোনো মূলধন বা কিছু মূলধন বা কোনো আসল ঠিক আছে, এমন যখনই থাকবে তখনই আমাদেরকে আসল বা মূলধন ধরে নিতে হবে। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখলে তোমার এই চ্যাপ্টারে 80% অঙ্ক কমপ্লিট হয়ে যাবে এই কনসেপ্টের উপরে ভিত্তি করে।
এবার দেখো, তাহলে এখানে আমাকে কি করতে হবে, কোনো টাকা বলেছে, তাহলে প্রথম তোমার যে কাজটা হবে, দেখো কোনো টাকার 4 বছরের সুদ আসলে, না সরি চারেরটা, বার্ষিক শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ সুদ আসলে 2/5 হয়। একদম 3-এর দাগটার মতনই সেম অঙ্ক একদম। তা দেখো বলছে এত বছরে কত টাকার বলেছে, এই যে কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলে 2/5 হবে তা নির্ণয় করি। তাহলে দেখো এই অঙ্কটা আমরা করব কিভাবে। দেখো এই অঙ্কটাতে যেহেতু বলেছে সুদ আসলে, তাই তো, সুদ আসলে 2/5, ওই জন্য আমরা এখানে সুদ আসলটা ধরে নেব। সুদ আসলটা ধরে নিলে আমরা ইজিলি সেখান থেকে সুদটা পেয়ে যাব, সুদ আসলটা, ঠিক আছে। সুদ আসলটা যেহেতু বলা আছে ওই জন্য 100 টাকা ধরে নিলাম, 100 টাকা, তাই তো। এবার এখান থেকে সুদটা তুমি পেয়ে যাবে, সুদ, সুদ তো বলেছিল, সুদ কি বলেছিল, এই যে সুদ আসলে 2/5, তাহলে বুঝতে পারছো এই সুদ আসলের যেহেতু আমরা ক্যালকুলেশনটা করব, সেই জন্য দেখো এটাই ছিল আসলের এত অংশ, ওই জন্য আসলটা ধরেছিলাম। আর এক্ষেত্রে কত হচ্ছে সুদ আসলের, ওই জন্য দেখো সুদ আসলটা ধরে নিলাম। আর আগের অঙ্কে কী ছিল, আসলের ছিল, এই জন্য আসলটা ধরেছিলাম। তাহলে দেখো সুদ আসলের এত, তা সুদ আসল 100 ধরেছো, তাহলে 100 গুণ 2/5 হবে। তাহলে এখানে কি লিখবে, 100 গুণ 2/5, তাহলে কাটাকুটি করলে দেখো 20 হয়ে গেল কত, 40 টাকা। তা তোমরা এখান থেকে আসলটাও বের করতে পারবে। আসল, আসল কিভাবে বের করবে, আসল কি করে বেরিয়ে যায়, সুদ আসল থেকে, সুদ আসল থেকে সুদটাকে বিয়োগ করলেই আমার আসল পেয়ে যাব এত টাকা। তাহলে সুদ আসল কত, 100 টাকা, আর সুদ ছিল কত, 40 টাকা, সেখান থেকে তাহলে হয়ে গেল 60 টাকা, ঠিক আছে। তারপর চলো সময়, সময়টি, সময়টা কত বলেছে দেখো, 10 বছর, 10 বছর, আর কি বের করতে হবে, সুদের হারটা কত, সুদের হারটা আমাকে বের করতে হবে। তাহলে সময় হয়ে গেল 10 বছর, আর সুদের হার সেটাকে আমার বের করতে হবে, সুদের হার 8 দিয়ে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিলাম। তাহলে কি লিখবে, আমরা জানি, তোমরা যারা ভিডিওটা দেখছো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা প্রথম থেকে ভিডিওগুলো দেখবে, তাহলে সবাই সুন্দরভাবে বুঝতে পারবে জিনিসগুলো কীভাবে করানো হচ্ছে। তাহলে আটটা যেটা বের করতে হয় সেটাকে আমরা আগে লিখতে হয়, ঠিক আছে। এই যে কথাগুলো এইগুলো কিন্তু প্রথম থেকেই আমি বলে আসছি, যেটা বের করতে হয় সেটা দিয়ে শুরু করতে হয়। তাহলে তোমরা নিশ্চয়ই জানো পি আর টির মধ্যে কোনোটা আগে লিখলে পি আর টি নিচে চলে যায় আর উপরে, তো এবার মান বসালেই তোমার অ্যান্সার চলে আসলো। আয়ের মান কত ছিল দেখো, আয়ের মান, এই যে আয়ের মান ছিল 40 টাকা, তাহলে এটা হয়ে গেল 40, আর পি এর মান কত ছিল 60 টাকা, তাহলে এখানে লিখবে, সরি এখানে লিখবে 60, আর টি এর মান কত আছে দেখো 10 বছর, তাহলে এখানে কত লিখবে, 10 লিখবে। এবার ক্যালকুলেশনটা ভালো করে করো, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, তাহলে উপরে দেখো কত আছে, উপরে দেখো আছে হচ্ছে এই যে 4, 10 গুণ 4, আর নিচে একটা 6, তাহলে এখনও কাটাকুটি যায়, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, মানে উপরে রয়ে গেল 20/3, 20/3 মানেই হচ্ছে 6.2/3%, তাহলে অতএব সুদের হার কত হয়ে গেল, 6.2/3%, এটা হয়ে গেল তোমার অ্যান্সার। এবার দেখো একদম লাস্ট কোশ্চেনে আমরা চলে এসেছি, লাস্ট কোশ্চেনটা বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি, কত টাকার মাসিক সুদ নির্ণয় করি। তাহলে কত টাকা বের করতে হবে, তাহলে তোমাকে এখানে কি বের করতে হবে, পি এর মানটাই বের করতে হবে না, টাকাটা তো বের করতে হবে কত টাকার, আর বাকিগুলো তো সব দেওয়া আছে, সুদের হার আছে 5%, তারপর আচ্ছা যেগুলো আছে সেগুলো আমরা লিখে নিই। তাহলে সুদের হার দেখো লেখা আছে, তাহলে যেগুলো আছে আমরা লিখে নিই 5-এর দাগটা। তাহলে প্রথমটা কি লিখবো, সুদের হার, যেগুলো আছে লিখে নিই, সুদের হার সমান সমান 5%। তারপরে দেখো তারপরে কি লেখা আছে, হচ্ছে তোমার সরল বার্ষিক বলা আছে, বার্ষিক তার মানে, আচ্ছা এখানে বলা আছে মাসিক সুদ, তাই তো, মাসিক সুদ কত টাকা, 1 টাকা। তাহলে ভালো করে বোঝো, মাসিক সুদ, মাসিক সুদ এখানে আয় সমান সমান 1 টাকা। তাহলে দেখো আমাকে এখানে মাসিক বলা আছে, তাহলে তো আমাকে বছরে নিয়ে যেতে হবে। তাহলে বলো 1 মাসে যদি 1 টাকা হয়, তাহলে 12 মাসে কত, 12 টাকা হবে, তাই তো। তাহলে বছর বা ধরো বার্ষিক সুদ লিখি, তাহলে হচ্ছে তোমার বার্ষিক সুদ, এটাও হচ্ছে আয় সমান সমান কত হয়ে গেল,
তাহলে বলো বার্ষিক সুদ কত হবে? 1 মাসে যদি তুমি 1 টাকা সুদ পাও, তাহলে 12 মাসে, বার্ষিক মানে কি বছর, তাহলে 12 মাসে তুমি কত টাকা সুদ পাবে? 12 টাকা। এটা, তাই তো? এবার তাহলে সময় কত হবে বলো? সময় হয়ে যাবে তোমার 1 বছর, কারণ বার্ষিক তুমি ধরেই নিয়েছো। আর কোনো অঙ্ক সরল সুদে মাসিক বা দিনে সেগুলো থাকে না, সব আমার ক্যালকুলেশন হয় বছর ধরে, তাই তো? আর এটা হিসাব হয় টাকাতে ধরে, পয়সা থাকলে হয় না। ঠিক আছে? তাহলে দেখো এবার আমাকে আসলটা বের করতে হবে। তাহলে আমরা জানি, ও আচ্ছা, এখানে লিখে নিলাম আসল পি সমান সমান একটা বড় জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? আসল সমান সমান বড় জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো, আমরা জানি আমরা জানি বলে কি লিখবো? পি এর মান চাই, ওই জন্য পিটা আগে লিখলাম। পি এর মান আগে লিখলে আমার উপরে আর টি, আর নিচে হয়ে গেল এই যে। এবার মানগুলো জাস্ট বসাও। দেখো আর এর মান আমার কত? 5 আছে। টি এর মান দেখো কত? 1 আছে, 100 আছে, আর আই এর মান কত? 12 আছে, তাই তো? তাহলে এখান থেকে হয়ে গেল 5, 20, 100। তাহলে দেখো 20 আর 12 গুণ করলে কত হয়? 20 আর 12 গুণ করলে হয়ে যায় 240 টাকা। 240 টাকা, এটাই হয়ে গেল অ্যান্সার। তার মানে আসল কত হয়ে গেল? বা আসল চেয়েছে, এখানে চেয়েছে কত টাকা, তার মানে কত টাকা? এখানে পি সমান সমান হয়ে গেল 240 টাকা। এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। এবার আমাদের এই চ্যাপ্টারটা যতটা আছে সবগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। তোমাদের যতগুলো অঙ্ক আছে সবগুলো কমপ্লিট, আর কিন্তু কোনো অঙ্ক বাদ নেই। এখন তোমাদের যাদের অঙ্কগুলোতে একটু হলেও ডাউট আছে, তারা অঙ্কগুলো একদম প্রথম ভিডিওটা আছে 10 থেকে 12 মিনিটের, ওটা হচ্ছে বেসিক কনসেপ্টের ভিডিও, ঠিক আছে? প্রথম যে ভিডিওটা আমরা বেসিক কনসেপ্ট দিয়েই শুরু করি, প্রথম যে ভিডিওটা আছে সেটা হচ্ছে বেসিক কনসেপ্টের ভিডিও। তারপরে দেখবে আমরা দ্বিতীয় নাম্বার ভিডিওতে সম্ভবত পুরো আমরা একটা বড় কোশ্চেনের 1 ঘন্টার ভিডিও করেছি, 1 আওয়ার্সের একটা ভিডিও করেছি। সেটা হচ্ছে তোমার বড় কোশ্চেন ফুল কমপ্লিট, যেটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে পরীক্ষা আসবে। তৃতীয় নাম্বার ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্তগুলি করেছি, এবং অতি সংক্ষিপ্তগুলো করেছিলাম তৃতীয় নাম্বার ভিডিওতে। আর 4 নম্বরে আজকে কি করলাম? সত্য মিথ্যা করলাম। তারপরে হচ্ছে তোমার সত্য মিথ্যাগুলো করেছি, তারপর শূন্যস্থান করেছি, তারপরে হচ্ছে তোমার সংক্ষিপ্তগুলো লাস্টে যেগুলো করলাম, এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলোও করলাম। তাহলে এই যে 4টে যে পার্ট আছে, তোমাদের যা ডাউট একদম প্রথম ভিডিও থেকে দেখতে শুরু করো, একদম ভিডিওগুলো দেখতে বসবে, একদম ফুল কমপ্লিট করে তাই উঠবে। 3 ঘন্টা মতো টাইম লাগবে টোটাল। তার মধ্যে তোমার সরল সুদ চ্যাপ্টার, মাধ্যমিকের চ্যাপ্টার, ক্লাস 10-এর চ্যাপ্টার, অধ্যায় নাম্বার 2 ফুল কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য যারা দেখবে একদম ভিডিওটা প্রথম থেকে দেখবে আর রিভিশন করবে, ঠিক আছে? তুমি চাইলে স্পিডটা বাড়িয়ে দিয়েও করতে পারো, 1.5x-এও দেখতে পারো, কিন্তু অ্যাটলিস্ট ভিডিওগুলো 4টে ভিডিওই পরপর দেখতে থাকো, তাহলে আশা করি আরও চ্যাপ্টারটা সহজ লাগবে। নেক্সট ক্লাস থেকে আমরা নেক্সট অধ্যায়টা নিয়ে বা নেক্সট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে তোমরা 2টো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, ভালো করে করতে থাকো। আর আমি যেটা বলেছি, মাধ্যমিকের টোটাল 26টা চ্যাপ্টার আছে, সবগুলো চ্যাপ্টার পর প্লে লিস্ট বানিয়ে দেবো পুরোপুরিভাবে, পুরো সলিউশন তোমরা ওখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? অনলাইনেও পড়ানো হচ্ছে, কেউ অনলাইনে পড়তে চাইলে আমাকে তুমি কন্ট্যাক্ট করতে পারো, কেউ অনলাইনে পড়তে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তোমার আর বা কোনো কিছু নোট টোট দরকার হলে সেটাও আমাকে বলতে পারো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো।